আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার, জেলায় সড়ক অবরোধ শিথিল। আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ। উপকূলীয় এলাকার জেলেরা পাবেন 25 কেজি করে চাল। তুলার দাম বাড়া সহ নানা সংকটে নারায়ণগঞ্জের টান বাজারের সুতা বাণিজ্য সরবরাহ নেমে এসেছে অর্ধেকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং শ্রমিকরা। এবং ঝিনাইদহের রোপা আমন ধানে মাজরা পোকার আক্রমণ, কীটনাশক দিয়েও মিলছে না প্রতিকার, লোকসানের আশঙ্কায় কৃষক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর রমনা থানা নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, দেশের ভেতর অস্থিতিশীলতা তৈরির জন্য বিদেশ থেকে আসা অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে সন্ত্রাসীরা। এদিকে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি এবং পুলিশ। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। খাগড়াছড়িতে টানা তৃতীয় দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। গুইমারায় সহিংসতাকে কেন্দ্র করে ঢাকায় সড়ক অবরোধে জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে না। তবে বেলা 12টা থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধ শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। এছাড়া শহরতলিতে সীমিতভাবে ইজি বাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে পরিবহন সেক্টরে অনেকটাই স্বস্তি ফিরেছে। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার গাড়ি। আটকে পড়া বাকি পর্যটক ও জরুরি কাজে অনেকে ছুটছেন নিজ নিজ গন্তব্যে। এদিকে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন পিকেটাররা। বেশিরভাগ সড়কে অবরোধ থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। কাঁচামাল লোড করছে চট্টগ্রাম থেকে, গন্তব্য পানচরি। আজকে 3 দিন হচ্ছে রাস্তায় জালিয়াবাড়ার থেকে খাগড়াছড়ি এসকোর্ট দিয়ে আনছে। খাগড়াছড়ি থেকে শুনতেছি পানচরি এসকোর্ট দেবে। এসকোর্ট দিলে যাইতে পারবো, নাহলে যাবো না। ঘুম নাই, রাস্তায় পড়ে আছি। এখন যদি প্রশাসন আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দিত, হয়তো বাসায় যাইতে পারতাম। এখানে আমরা খুবই কষ্টে আছি। এখানে যে আন্দোলন, এটা আমরা আসলে বাইরে থেকে খুব একটা আজ করতে পারিনি। এখানে এসে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মুখে আছি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, আমাদের পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন। উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। অপরদিকে রোববার খাগড়াছড়িতে সহিংসতায় নিহত 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই গুইমারা উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের আথুই মারমা, হাতছড়ি ইউনিয়নের আত্রাও মারমা ও রামসু বাজার বটতলার তৈচিং মারমা। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ সাবের। গত 23শে সেপ্টেম্বর রাতে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় জারি করা 144 ধারা বহাল রয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। রোববারের সহিংসতার পর এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই সময় উপকূলীয় এলাকায় জেলেদের প্রতি মাসে 25 কেজি করে চাল দেওয়া হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ইলিশের দাম নির্ধারণে ট্যারিফ কমিশন সুপারিশ করলে ভেবে দেখবে মন্ত্রণালয়। এ সময় ইলিশ সহ অন্যান্য মাছের দাম কমাতে না পেরে দুঃখ প্রকাশ করেন তিনি।
2025 সালে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 19 আশ্বিন থেকে 9 কার্তিক 1432 অর্থাৎ ইংরেজিতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর, আশ্বিনী পূর্ণিমার পূর্বের 4 দিন এবং অমাবস্যার পরের 3 দিনকে অন্তর্ভুক্ত করে মোট 22 দিন এই অভিযান চলবে। এই সময় নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত 8 দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে 102 টনের কিছু বেশি ইলিশ রপ্তানি করা হয়েছে। সকালে একটি চালানে 1.52 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়। বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা জানান, ভারতের কলকাতার 5টি আমদানিকারক প্রতিষ্ঠান ইলিশগুলো নিচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে মোট 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী 5 অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। তুলার দাম বাড়া সহ নানা সংকটে শত বছরের পুরনো নারায়ণগঞ্জের টান বাজারের সুতা বাণিজ্য। একসময় এখান থেকে দেশের প্রায় 100% সুতার সরবরাহ হলেও এখন তা নেমে এসেছে অর্ধেকে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকরা বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন অনেকে। জেলার সুতা ব্যবসার হারানো ঐতিহ্য ফেরাতে সরকারি পদক্ষেপ চান ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জৌলুস হারাতে বসেছে দেশের সবচেয়ে বড় সুতা ব্যবসার মোকাম নারায়ণগঞ্জের টানবাজার। দিন দিন তুলার দাম বাড়ায় এখানে উৎপাদিত সুতার চাহিদা গেছে কমে, ফলে ব্যবসায়ীর সংখ্যা কমে দাঁড়িয়েছে হাজারের নিচে। একই অবস্থা এ খাতে কাজ করা শ্রমিকদেরও, বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন অনেকে। আমাদের আগে তো কাজ হয়েছে অনেক, দেখা গেছে বস্তা প্রতি যদি কম দিত তো আমাকে পোষাইতে, এখন কাজ হয় না, আমরা খুবই অসহায়ের ভিতরে আছি। ব্যবসায়ীরা মাল বিক্রি করতে পারতেছে না, মনে করেন যে আমরা কাজ করতে পারতাছি না। আমাকে চলতেই খুব দুর্দিন যাচ্ছে, এই ব্যবসাটা আস্তে আস্তে ধ্বংসের পথে বিলীন হয়ে যেতেছে। তা আমরা কি করব? উপায় না পেয়ে কেউ রিক্সা চালাচ্ছে, কেউ রিক্সা অন্যের কাছে রিক্সা চালাচ্ছে, কেউ ক্ষেতের কাজ করছে, কেউ চা বিক্রি করতেছে। আমাকে ওই টানবাজার তো একসময় খুব ভালো ব্যবসা ছিল, বিভিন্ন দেশে তো লোকজন আসতো, চিটাংতে আসতো, টাঙ্গাইলতে আসতো, খুব ব্যবসাটা খুব ভালো ছিল। দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা বাণিজ্য নাই, মানে আমরা বেকার। বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে টানবাজারে শ্রমিকের সংখ্যা প্রায় 12,000। ধীরে ধীরে কমছে এই সংখ্যা। রাত্রের 12টা-1টা পর্যন্তই আমাদের গদিগুলা খুব জমজমাট থাকতো। হ্যাঁ, তারা আসতো, তাদের কাছ থেকে আমরা সুতোর অর্ডার নিতাম, প্লাস আপনার তাদের টাকা পয়সা দিত। আমাদের যে যারা লেবার ছিল, যারা শ্রমিক ছিল, তারাও এরকম এখান থেকে চলে যায়। এখন তারা মানবতার জীবনযাপন করতেছে। কাজ না থাকলে মানবতার জীবনযাপন করে একটা আমরা তো অনেক সাহায্য সহযোগ করি, কিন্তু করলে কয়দিন করবো? ওরা তো অন্য জায়গায় কাজ হতে পারতেছে না। গার্মেন্টসের অবস্থা, গার্মেন্টস অনেক শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। এখন আমরা আশাবাদী হয়তো আস্তে আস্তে বাজারটা আগের পজিশনে ফিরে আসবে। এক্সপোর্ট যদি শুরু হয়, গার্মেন্টস বাঁচবে, লেবার বাঁচবে, এবং স্পিনার লোকাল স্পিনাররা বাঁচবে, লোকাল মার্কেটও ঠিক হবে, তাঁতিরা বাঁচবে। ব্যবসায়ীরা বলছেন বর্তমান বাজারে প্রতিযোগিতা, বৈশ্বিক মন্দার প্রভাব, একই সাথে সরকারের ভ্যাট ট্যাক্স নীতির প্রভাব পড়েছে সুতার ব্যবসায়। ফলে ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতার বিকল্প নেই বলছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। দেশের সব পূজা মণ্ডপে সকালে চণ্ডী এবং মন্ত্রপাঠের মধ্য দিয়ে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দেবী দর্শন, দেবীর পায়ে অঞ্জলি প্রদান, আরতি এবং প্রসাদ বিতরণ ছাড়াও দিনভর চলে নানা অনুষ্ঠান। রাজশাহীতে সকালে বিভিন্ন মন্দিরে দেবীর নবপত্রিকা স্নান এবং সপ্তমী বিহিত পূজা সম্পন্ন হয়। এবার রাজশাহী জেলায় মোট 470টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মহানগরে 103টি এবং জেলায় আরও 367টি মণ্ডপে চলছে পূজার আনুষ্ঠানিকতা। পূজার নিরাপত্তায় প্রশাসন নিয়েছে বিশেষ ব্যবস্থা। ভক্ত এবং সাধারণ মানুষের ভিড়ে রাজশাহীর পূজা মণ্ডপগুলো এখন উৎসব মুখর। বরিশালে মহাসপ্তমী পূজা উপলক্ষে নগরীর মন্দিরে ঢাকের বাজনা, অঞ্জলি, নবপত্রিকা স্থাপন, পূজা অর্চনা এবং চণ্ডী পাঠ অনুষ্ঠিত হয়। সকাল 8টা51 শুরু হয় সপ্তমী পূজা, চলে 12টা58 পর্যন্ত। বরিশালে এবার 642টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লায় মহেশাঙ্গন এবং
মনোহরপুর রাজেশ্বরী কালী মায়ের বাড়ি সহ জেলার মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই শুরু হয় সপ্তমী পূজা। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সপ্তমী তিথি থেকেই জাগ্রত হন দেবী দুর্গা, দশহাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে। চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা রয়েছে বলে জানিয়েছে র্যাব। দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর জে.এম. সেন হল পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান একথা জানান। পরে তিনি সাংবাদিকদের জানান, পূজা মণ্ডপগুলোতে র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা রয়েছে। এছাড়া পূজা উপলক্ষে সাদা পোশাকে বিশেষ গোয়েন্দা নজরদারি করা হচ্ছে বলেও জানান র্যাবের অধিনায়ক। তিনি বলেন, নাশকতা ঠেকাতে পূজা মণ্ডপগুলোতে পূজা কমিটির অধীনে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট নিয়মিত টহল কার্যক্রম এবং সমন্বিতভাবে নিরাপত্তা প্রদান করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মইনুল আহসান। নগরীর পতেঙ্গায় একতা গোষ্ঠীর সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা জানান। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় এবং সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি। এ সময় প্রধান পুরোহিত, আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলম্বী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভক্তবৃন্দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মইনুল আহসান। দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে ৯ দিনের জন্য বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। তবে এ সময় পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জানান, শারদীয় দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা উপলক্ষে ৯ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে। এ সময় প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত ভারত বাংলাদেশের ইমিগ্রেশন চেকপোস্টের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হল বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে যশোর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ এবং যশোর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিতে যশোর হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার এম.এ. রশিদ এবং যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এ.এইচ.এম. আহসান হাবিব সহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সকল হার্ট স্পেশালিস্ট এবং অন্যান্য বিভাগের ডাক্তার এবং এসিআই ফার্মাসিউটিক্যালস এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। হার্টের রোগীদের নানা দুর্ভোগ থেকে রক্ষা এবং বিদেশ নির্ভরতা কমাতে যশোরের মালঞ্চিতে খুব দ্রুত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হার্ট ফাউন্ডেশন নির্মাণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। ইতিমধ্যে আমরা প্রজেক্ট তৈরি করা শুরু করছি। এটা 250 বেডের কার্ডিওভাস্কুলার একটা মডার্ন ইনস্টিটিউট, যেখানে কার্ডিয়াক সার্জারি, অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, সিসিউ আধুনিকভাবে থাকবে। মৌসুমের শুরুতেই রোপা আমন ধানে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে ঝিনাইদহে। কীটনাশক দিয়েও মিলছে না প্রতিকার, ফলে লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে পোকা দমনে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ঝিনাইদহের শৈলকুপায় বিস্তীর্ণ মাঠ জুড়ে লাগানো হয়েছে আমন ধান। তবে এবার মাজরা পোকার আক্রমণে ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। এক চিত্র সদর উপজেলা, কালীগঞ্জ, হরিণাকুণ্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরেও। কৃষকরা বলছেন, গাছের গোড়ায় এ পোকার আক্রমণে ঠিকমতো বাড়ছে না গাছ। বারবার কীটনাশক স্প্রে করেও মিলছে না সুফল। এই মাজরাতে ধান খাইয়ে যাচ্ছে, মানে গোড়ে লেগে খাইয়ে যাচ্ছে। ধানের প্রধান রোগ আছে মাজরা পোকা। মাজরা পোকায় কেটে দিচ্ছে, কাটিয়ে দেওয়ার পরে ধান লাল হয়ে যাচ্ছে,
আমরা কোনো এর বিধি ব্যবস্থা খুঁজে পাচ্ছি না। আমার 7 বিঘে জমি ধান, আমি দুবার ওষুধ দিয়েছি, ওষুধই কোনো কাজ হচ্ছে না। সার ওষুধ কিছুই পাচ্ছি না, তাই গরিব কৃষকরা কোনে যাবে কোনে এখন। তবে কৃষি বিভাগের দাবি, পোকার আক্রমণ রোধে কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। আমন মৌসুমে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। দেখা দেওয়া মাত্রই আমরা কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করেছি, এছাড়া পার্চিং সম্পন্ন করেছি, এছাড়া কৃষকদেরকে নিয়ে উপসহকারীর মাধ্যমে উঠান বৈঠক সম্পন্ন করেছি। পাশাপাশি আমরা মাঠে যাচ্ছি, দেখছি যে যে পরামর্শ প্রয়োজন আমরা সেদিকে দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,139 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিদ্যমান সার ডিলারদের ডিলারশিপ বজায় রাখা সহ 5 দফা দাবিতে গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। গাইবান্ধা প্রেস ক্লাব বিএফএ জেলা ইউনিটের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব আলম রিপন, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি সুদেব কুমার চৌধুরী এবং সাবেক সভাপতি আব্দুল লতিফ হাক্কানি সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। এদিকে কমিশন বৃদ্ধি সহ অবৈধভাবে সার ডিলার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ সিরাজগঞ্জ। দুপুরে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। অ্যাসোসিয়েশনের জেলা নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়া নাটোর, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ সহ অন্যান্য জেলাতেও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা, ব্রহ্মপুত্র এবং জিঞ্জিরাম নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক আবাদি জমি এবং বসতবাড়ি। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে উপজেলার চর পুল্লাকান্দি ব্রহ্মপুত্র নদীর পাড়ে স্থানীয়দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েকশো ভুক্তভোগী অংশ নেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের মিশন পাড়ায় দলিত এবং হরিজন সম্প্রদায়ের লোকজনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মাকসুদুল আলম খোরশেদ। সকালে প্রায় 4 শতাধিক পরিবারের মধ্যে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। এদিকে জেলার ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে দেওভোগ নাগবাড়িতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। বগুড়ার আন্তর্জাতিক মানের সুইমিং পুলটি দীর্ঘদিন অযত্ন আর অবহেলায় পড়ে থাকার পর জেলা প্রশাসকের উদ্যোগে সংস্কার শুরু হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র 21 লাখ টাকা দিয়ে সংস্কারের কাজ করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে তা ভেস্তে যেতে বসেছে। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন পরাগ আরমান। সংস্কারের অংশ হিসেবে সুইমিং পুলের টাইলস, পানি তোলার মেশিন সহ বিভিন্ন কাজ করা হলেও কার্যকর হয়নি সমাধান। যেখানে 8 থেকে 10 ঘন্টায় পানি তোলা যেত, এখন লাগছে 40 থেকে 45 ঘন্টা। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বেড়ে গেছে বিদ্যুতের ব্যয়ও। তবে দীর্ঘদিন পর আধুনিক পুলে অনুশীলনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাঁতারুরা। পচা পানি কম, পানি থাকে না। এক্ষেত্রে অন্যান্য জেলার প্লেয়াররা তারা সুইমিং পুলে প্র্যাকটিস করে আমাদের থেকে অনেক আগায় থাকতো। সুইমিং পুলে সাঁতার কেটে আরো ভালো করতে পারবো বা ভবিষ্যতে আরো দূরে যাইতে পারবো। এই পাম্পটা চেঞ্জ করতে হবে অথবা আপনার নতুন করে একটা পাম্প বসানো লাগবে। ক্রীড়া সংগঠকদের অভিযোগ, সাঁতারু ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সংস্কার করলে অর্থের অপচয় রোধ করা যেত। এই পানিটা যদি এই মেশিনে যদি 3 দিন সময় লেগে যায়, 4 দিনে কি করবে? এর মধ্যে ধোঁয়া মোছা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সবকিছু আছে। তাহলে এই সুইমিং পুলটা চালাবে কিভাবে? গভীর নলকূপ যেটা বলে, এইটাকে বসানো উচিত। ভারী পাইপ দিয়ে যদি পানি এখানে না তোলা হয় তাহলে কিন্তু সুইমিং পুলে পানি উঠবে না। ডি স্যার আমাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে এইটা চেঞ্জ করে, না হলে এর পাশে আরেকটা মোটর বসানো, সাবমার্সিবল বসানো, যেন দুইটা দিয়ে ফ্লো করে পানির ইয়েটা বাড়ানো যায়। গত 15 জুলাই এটিএন বাংলায় সংবাদ প্রচারের পর দ্রুত সংস্কার কাজ শেষ করে সুইমিং পুলটির উদ্বোধন করেন জেলা প্রশাসক। আগামীতে আরো সংস্কারের জন্য সরকারের কাছে অর্থ চাওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
ঝালকাঠিতে তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাইফেল ক্লাবে শুটিং প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ঝালকাঠি রাইফেল ক্লাবের আয়োজনে অনূর্ধ্ব 16 থেকে 18 বছর বয়সের 50 জন শুটার প্রতিযোগিতায় অংশ নেন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।